আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বার্ষিক পরীক্ষা 2024-এর ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন সমাধান তোমাদের মাঝে তুলে ধরবো। পূর্ব আমরা একটি প্রশ্ন তুলে ধরেছি, কারণ ইতিমধ্যে তোমরা জানো বিভিন্ন স্কুলের পরীক্ষা বা বিভিন্ন বোর্ডের পরীক্ষা প্রশ্নগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, তাই আমরা কয়েকটি বোর্ডের পরীক্ষার প্রশ্ন সমাধান তুলে ধরবো, তোমরা দেখে নিও। পূর্ণমান হলো 100 এবং সময় হলো 3 ঘন্টা। প্রথমে থাকবে নৈর্ব্যক্তিক অংশ এবং 15টি, এবং পরবর্তীতে থাকবে একাত্তর উত্তর, এরপরে সংক্ষিপ্ত উত্তর ও বহু নির্বাচনী প্রশ্ন, দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট সহকারী। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমেই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে বেলটি বাজিয়ে দিবে। পূর্বের ভিডিওটি দেখতে উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। প্রশ্ন 1, মোনালিসা ছবিটি কে এঁকেছেন? উত্তর হবে লিওনার্দো দা ভিঞ্চি। নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন? নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন? এখানে উত্তর হবে করোনার টিকা। নিচের কোনটি বুদ্ধিভিত্তিক সম্পদ? এখানে উত্তর হবে কবিতা। প্রশ্ন 4-এর উত্তর দিতে হবে একটি উদ্দীপক থেকে। উদ্দীপকটি হলো আহসান সাহেব একজন গ্রাফিক্স ডিজাইনার। তিনি রেডিয়েন্টে নামক একটি কসমেটিক কোম্পানির জন্য লোগো তৈরি করেছেন। আগামী 1 জানুয়ারি 2025 থেকে এই লোগোটির ব্যবহার শুরু হবে। প্রশ্ন 4-এর আহসান সাহেবের তৈরি লোগোটির কোন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের সাথে সম্পর্কিত? এক্ষেত্রে উত্তর হবে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। প্রশ্ন 5, অনুচ্ছেদের তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক? নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর হবে লোগোটির ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসাবে বিবেচিত হবে। নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম? সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। ফেসবুক ইতিমধ্যে তোমরা জানো, ফেসবুক হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। মোনালিসার চিত্রকর্মটি কার বুদ্ধিভিত্তিক সম্পদ? উত্তর হবে লিওনার্দো দা ভিঞ্চি। বিদ্যালয়ে আসার ধাপসমূহ অন্তর্গত। বিদ্যালয়ে আসার ধাপসমূহ অন্তর্গত, এক্ষেত্রে উত্তর হবে সবগুলোই। ঘুম থেকে উঠা, বিদ্যালয়ে কাপড় পরা এবং ব্যাগ ব্যাগ গোছানো। যে কোনো কাজ কিভাবে সম্পন্ন করা হয়? যে কোনো কাজ কিভাবে সম্পন্ন করা হয়, সেক্ষেত্রে উত্তর হবে ধাপে ধাপে। ধারাবাহিক ধাপ অনুসরণ করে কোন অ্যালগরিদম? ধারাবাহিক ধাপ অনুসরণ করে কোন অ্যালগরিদম? উত্তর হলো সরল অ্যালগরিদম। পরবর্তী প্রশ্নটি হলো রান্না করার সময় আগে কি করতে হয়? রান্না করার সময় আগে চুলা জ্বালাতে হয়। নিচের কোনটি মেসেজিং অ্যাপ? নিচের কোনটি মেসেজিং অ্যাপ? এক্ষেত্রে উত্তর হলো সবগুলো। ইমো, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ সবগুলোই হলো মেসেজিং অ্যাপ। কোনটি ডিজিটাল মাধ্যম নয়? কোনটি ডিজিটাল মাধ্যম নয়? উত্তর হবে পোস্ট অফিস। কিসের মাধ্যমে ইমেল পাঠানো হয়? কিসের মাধ্যমে ইমেল পাঠানো হয়? এক্ষেত্রে উত্তর হবে আমাদের মোবাইল। রাউটার থেকে পাঠানো ঠিকানা প্রথমে দেখে। রাউটার থেকে পাঠানোর ঠিকানাগুলো প্রথমেই সার্ভার দেখে। তো এই ছিল আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর, এবং আমরা এক কথা প্রশ্নের উত্তরও তোমাদের মাঝে শেয়ার করব। বই কি ধরনের সম্পদ? বই কি ধরনের সম্পদ? উত্তর হবে বুদ্ধিভিত্তিক সম্পদ। বাংলাদেশের পাট কি ধরনের সম্পদ? এটা হলো ভৌগোলিক সম্পদ। যিনি তথ্য আদান প্রদান করেন তাকে কি বলে? তথ্য দাতা বলে। প্লে কার্ড প্রদর্শনের কার্যক্রম কতক্ষণ চলবে? উত্তর হলো 30 মিনিট। তথ্য আদান প্রদানে আমরা কোন মাধ্যম সবচেয়ে বেশি ব্যবহার করি? এক্ষেত্রে উত্তর হবে মুখের ভাষা বা ইশারা। কম্পিউটার কি ধরনের যন্ত্র? এটা হলো ডিজিটাল যন্ত্র। প্রভাবচিত্রের অপর নাম কি? উত্তর হবে ফ্লোচার্ট। যে ইমেল প্রেরক পাবে তাকে যে ইমেল পাবে তাকে কি বলে? তাকে বলা হয় প্রাপক। এবং অপটিক্যাল ফাইবার একটি কাচের তার, এক ধরনের তারও বলা যায়। এসএমএস এর অপর নাম হলো খুদে বার্তা। ইতিমধ্যে তোমরা এক কথার উত্তর প্রশ্ন পেয়ে গেছো, এবং যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটি বারবার দেখে নিও, তাহলে বুঝতে পারবা। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা তোমাদের মাঝে তুলে ধরবো, এই ক্ষেত্রে আমরা কিন্তু উত্তর তুলে ধরবো না। তোমরা চাইলে উত্তরগুলো জেনে নিতে পারো। যে সংক্ষিপ্ত প্রশ্নের ক নাম্বার স্বত্বাধিকারী কাকে বলে? এটা কিন্তু তোমাদের বইতে আছে, এবং ভৌগোলিক সম্পদ কি? এটা বইতে আছে। তথ্য বিশ্লেষণ করার সময় কয়টি ব্যাপার বিবেচনা রাখা হয় এবং সেগুলো কি কি? জন্ম নিবন্ধন সনদ প্রকাশ হওয়ায় ঝুঁকি মোকাবেলায় কি কৌশল অবলম্বন করা যায়? সরল অ্যালগরিদম কি? সরল অ্যালগরিদমের দুইটি ধরন লিখো। অ্যালগরিদম ও ফ্লোচার্টের মধ্যে পার্থক্য কি? প্রোগ্রামিং ভাষা কি? কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম লিখো। যোগাযোগ নেটওয়ার্ক বলতে কি বুঝো? কয়েকটি যোগাযোগ নেটওয়ার্কের উদাহরণ দাও। ইমেল কি? আইপি অ্যাড্রেস কি? এরপরে আমরা দেখব রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। কোন ব্যক্তি যদি অন্য কারো আবিষ্কৃত ফর্মুলা বিক্রয় করে এবং তার বিনিময়ে আবিষ্কারকের অর্থ প্রদান করে, তবে এক্ষেত্রে পেটেন্ট হয়েছে বলে কি তোমার মনে হয়? যখন কোনো তথ্য শেয়ার করা জরুরি হয় তখন তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ তথ্য শেয়ার করা শ্রেয়। উক্তিকে সমর্থন করে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত তথ্যগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ এবং
তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বিকল্পগুলোর উদাহরণ দাও। কম্পিউটার প্রোগ্রামিং এ ফ্লোচার্ট তৈরি করার নিয়মাবলী লিখো এবং অ্যালগরিদম বুঝতে ফ্লোচার্ট সুবিধাজনক ব্যাখ্যা করো। বাসায় মেহমান এলে তাদেরকে রং চা বানিয়ে পরিবেশন করতে হবে। স্যাটেলাইট আর অপটিক্যাল ফাইবারের মধ্যে কোনটি বেশি কার্যকর? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। দৃশ্যপটবিহীন বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে 7টি। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ওহিপুর গ্রামের বিদ্যালয়ে ক্যান্টিনে খাবারের দাম বাড়ানো হলেও মান বাড়ানো হয়নি, বরং কমেছে। স্বাস্থ্য সচেতনতা এবং পরিচ্ছন্নতা, তাই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী স্বাদমান সিদ্ধান্ত নিলে এই বিষয়টি প্রতিবেদন তৈরি করে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবে। প্রতিবেদনটি তৈরি করার ক্ষেত্রে স্বাদমানকে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে বর্ণনা করো। স্বাদমানের প্রস্তাবিত প্রতিবেদনটির একটি নমুনা তৈরি করো। মাহিব এবং তার কয়েকজন বন্ধু এবার বিদ্যালয়ে ম্যাগাজিন তৈরি করার দায়িত্ব পেয়েছে, তাই তারা একটি বৈঠকের আয়োজন করে ম্যাগাজিনের জন্য কি কি কন্টেন্ট সংগ্রহ করবে তা নিয়ে আলোচনা করেছিল। আলোচনা এক পর্যায়ে উদ্বেগজনক একটি প্রসঙ্গ চলে আসে ম্যাগাজিনটিতে উপস্থিত বুদ্ধিবৃত্তিক সম্পদগুলোর সুরক্ষা নিয়ে। ক নম্বর প্রশ্ন হলো যে মাহিরদের ম্যাগাজিনের জন্য সম্ভাব্য ঝুঁকিসমূহের তালিকা তৈরি করা। ঝুঁকিগুলোর মধ্যে কোনগুলো ডিজিটাল এবং কোনগুলো নন ডিজিটাল তা শনাক্ত করা। রোহান স্কুল থেকে রিক্সা দিয়ে বাড়ি ফিরে দেখলো মা নুডলস রান্না করছে। সে দেখলো তার মা কিছু ধাপ অনুসরণ করে কাজটি করেছিল। রোহান ধাপগুলো লক্ষ্য করে একটি খাতায় লিখে মাকে দেখালো। রোহানের ব্যবহৃত ধাপটি বা যানটি চলাচলের ধাপগুলো কি, এবং রোহানের মার খাবার রান্না করার ধাপগুলো প্রভাবচিত্রের মাধ্যমে উপস্থাপন করা। তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই দেখছো তোমাদের বইয়ের প্রভাবচিত্র অ্যালগরিদম, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বইয়ের প্রভাবচিত্র এবং অ্যালগরিদমটি তোমরা আবারও দেখে নেবে। প্রশ্ন যেমনই হোক সেখানেই ওই একই ক্যাটাগরিতে তোমাদের উত্তর দিতে হবে। তানভীর একটি নতুন ইমেল আইডি খুলেছে এবং বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপের সময় তার ইমেল ব্যবহার হয়েছে বা করেছে। হঠাৎ একদিন তার ইমেলে অজানা উৎস থেকে অনেক স্প্যাম মেসেজ আসা শুরু হলো। ইমেল স্প্যাম মেসেজ আসার কারণগুলো কি কি হতে পারে এবং তানভীর কিভাবে তার ইমেল স্প্যাম থেকে রক্ষা করতে পারে? রাকিব আজকে ক্লাস নিয়ে যায়নি, তাই ক্লাসে পড়া জেনে নিতে সে শফিককে ফোনে মেসেজ করে এবং মেসেজের উত্তরে আসলো তা দেখে ফোনটি রেখে দেয়। রাকিবের কর্মকাণ্ড দেখে তার বড় ভাই তাকে জানালো যে মোবাইল যোগাযোগ ব্যবস্থা মূলত ডাক যোগাযোগ ব্যবস্থার এই আধুনিক রূপ। রাকিবের বড় ভাইয়ের সাথে তুমি কতটুকু সহমত এবং ডাক ও মোবাইল যোগাযোগের প্রক্রিয়ায় সাদৃশ্যতা তুলে ধরো। ফয়সাল সম্প্রতি ফেসবুকে একটি গল্প পড়ার গ্রুপে যুক্ত হয়েছে। গ্রুপে যুক্ত হবার পর সে জানতে পারে এখানে সদস্যরা গল্প পড়ার পাশাপাশি নিজেরা গল্প লিখতে পারে। তাই নিজের পূর্ব আগ্রহ থাকায় এবং সুযোগের সদ্ব্যবহার করতে সে নিজে একটি ছোট গল্প লিখে পোস্ট করলো। পোস্টে সকলের মন্তব্য দেখে সে অনেক খুশি হলো, কিন্তু কিছুদিন পর দেখা গেল একই রকম অন্য একটি গ্রুপের কেউ পয়সা দিয়ে লেখাটি কপি করে নিজের নাম পোস্ট করছে। এতে ফয়সালের অনেক মন খারাপ হলো। ফয়সালের সাথে উক্ত ছোট গল্পটি সম্পর্ক নির্মূল করো এবং বুদ্ধিবৃত্তিক সম্পদের ক্ষেত্রে উদ্দীপকের অজ্ঞাত লোকটির ব্যবহার সম্পর্কে তোমার মতামত দাও। 7 নম্বর প্রশ্ন, সর্বশেষ তোমার বাসা থেকে চিড়িয়াখানা যাওয়ার সময় সকল সকল প্রকার ব্যবস্থা সম্পর্কে তোমার জানা আছে। তোমার মামাতো ভাই রোহিতে চিড়িয়াখানায় দেখতে যাবে, কিন্তু তুমি যেতে পারছো না। এমত অবস্থায় তুমি বললে প্রথমে বাসা থেকে পায়ে হেঁটে গলির মোড় পর্যন্ত যেতে হবে, তারপর রিক্সা নিয়ে বাস স্ট্যান্ড যেতে হবে, বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে চিড়িয়াখানায় যাওয়া যাবে। অনুচ্ছেদে বর্ণিত তথ্যের আলোকে তোমার বাসা থেকে চিড়িয়াখানায় যাওয়ার একটি ফ্লোচার্ট তৈরি করা এবং বাস স্ট্যান্ডে বাস না পেলে অটোরিকশায় যেতে হবে। পরবর্তীতে পরিস্থিতি বাসা থেকে চিড়িয়াখানায় যাওয়ার একটি ফ্লোচার্ট তৈরি করা। এই ছিল আজকের প্রশ্ন। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে।